আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। এখন তোমাদের নিয়ে আলোচনা করবো আমরা ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা। এটার একদম বোর্ডে আসা সকল এমসিকিউ প্লাস ইম্পর্টেন্ট যত এমসিকিউ আছে ইনশাল্লাহ এখান থেকে তোমরা মোটামুটি 90% কমন পাবা। ঠিক আছে, তাহলে দেখো তোমরা সবাই একটা কাজ করবা। তোমরা অ্যান্সার, আমি অ্যান্সার বলার আগে একটু যে টাইমটা দেবো তোমরা পজ করে নিজের একটা অ্যান্সারটা লিখবা, তারপর মিলাবা। এরকম করলে তোমার অনেক কিছু কিন্তু মাথায় থাকবে। ওকে, তো এখানে দেখো তোমরা কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়। দেখো এখানে আমাদের অপশনে কি কি আছে: মানুষ ও বনজ সম্পদের ভারসাম্য, মানুষ ও ভূমির ভারসাম্য, মানুষ ও খনিজ সম্পদের ভারসাম্য, মানুষ ও শিল্পের ভারসাম্য। এখানে হচ্ছে আমাদের দেখো কাম্য জনসংখ্যা হচ্ছে কোনটা, মানে কোনটা আমাদের আকাঙ্ক্ষিত, আমরা চাই কোনটা, আমরা হচ্ছে মানুষ ও খনিজ সম্পদের যে ভারসাম্যটা সেটা হচ্ছে আমরা চাই। ঠিক আছে, সো এটা আমাদের কাম্য জনসংখ্যা বলা হয়। ওকে, তারপর এখানে দেখো যে কত বছর পর্যন্ত নারীদের সাধারণত প্রজনন ক্ষমতা থাকে। সো এখানে আমরা দেখো আমাদের মোটামুটি এখানে অপশনসগুলোকে কি আছে: 15 থেকে 49, 15 থেকে 52, 15 থেকে 55, 15 থেকে 57। সো আমরা সবাই জানি কি যে 15 থেকে 49 পর্যন্ত। তারপর কি যে স্টেজটা আসে তাকে কি বলা হয়? মেনোপজ। ঠিক আছে, সেই স্টেজ মেনোপজটা আসে তখন এরপরে কি সাধারণত কি সন্তান প্রজনন ক্ষমতাটা থাকে না। তারপর দেখো এখানে যে কোন সময় নারীদের মৃত্যু হার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। নারীদের কিন্তু সবচেয়ে বেশি মৃত্যু হার কখন থাকে? দেখো প্রজননকালীন, শিশু বয়সে, মাঝ বয়সে, কিশোর বয়সে। সো এখানে কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। দেখো শিশু বয়সে তো হবেই না, মাঝ বয়সেও হবে না, কিশোর বয়সেও হবে না, কিশোর তো না কিশোরী হয়, তাই না? সেখানে কি প্রজননকালীন। ওকে, ইউজুয়ালি আসলে নারীরা তোমার বাচ্চা প্রজনন করার টাইমে একটু ম্যাক্সিমাম তোমার হচ্ছে এরকম হয়। তারপর দেখো যে কোনটি অভিগমনের বিকর্ষণমূলক কারণ। সেখানে আসলে আমরা অপশনটা দেখি যে সামাজিক নিরাপত্তাগত সুবিধা, কর্মসংস্থানের সুবিধা, আত্মীয় স্বজনের নৈকট্য লাভ, অর্থনৈতিক মন্দা। দেখো বিকর্ষণমূলক কোনটা হবে? তুমি কখন অভিগমন করবা? তোমার জন্য একটা ভালো জব অপরচুনিটি থাকতে পারে, তাই না? তোমার সামাজিক নিরাপত্তা থাকতে পারে। মানুষ কি দেখো ফিনল্যান্ড এইসব দেশে কেন যায়? ওয়েলফেয়ার স্টেট, তাই তো? তোমার সামাজিক নিরাপত্তা আছে, হ্যাঁ এইসব। কিন্তু এখানে তোমার বিকর্ষণমূলক, তোমার হচ্ছে তোমার অ্যাট্রাক্ট করবা না কেন? এই যে অর্থনৈতিক মন্দা, ইকোনমিক ডিপ্রেশন, এরকম যখন হয় তখন কিন্তু কি বিকর্ষণমূলক হয়ে যায় ব্যাপারটা। তারপর দেখো এখানে অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটা। দেখো অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটা হইতে পারে, এটা পরে বুঝতে পারবা। যে কারণে তুমি একটা জায়গা থেকে ছেড়ে আরেকটা জায়গায় যাবা সেটাই কি তোমার আকর্ষণমূলক কারণ। আর যে কারণে তুমি যেতে চাও না সেটাই কি বিকর্ষণমূলক। তো এখানে দেখো অ্যান্সার সাম্প্রদায়িক বৈষম্য, এটা তো হবে না। অর্থনৈতিক মন্দা হবে না, নেগেটিভ। প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি, এটাও হবে না। তাহলে কি একটাই আছে, সম্পদ প্রাপ্তিমূলক ব্যক্তিগত সুবিধা। এটা হলে কিন্তু কি আকর্ষণমূলক কারণ হবে অভিগমনের। ঠিক আছে, একটি দেশকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে জনসংখ্যা কি। তুমি দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তুমি এখানে তোমার যে দেশের তোমার যে জনসংখ্যা আছে, ঠিক আছে, এটা তুমি আয়তন দিয়ে ভাগ করবা, কি পাবো আমরা? ঘনত্ব পাবো আসলে। ঠিক আছে, একটা জায়গায় কি বাংলাদেশের মোটামুটি ঘনত্ব কি 1000 প্লাস মাইনাস, এরকম ধরো যে 1000 প্লাস মাইনাস কি আমাদের জনসংখ্যার যে ঘনত্বটা পার কিলোমিটার এলাকায় যত মানুষ বসবাস করে। ঠিক আছে, তারপর দেখেন এখানে কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্মহার বেশি। দেখো আমরা অপশন একটু দেখি: শহর অঞ্চল, নগর অঞ্চল, গ্রাম্য এলাকা, পাহাড় ও বনাঞ্চল। দেখো এখানে তোমার কোন অঞ্চলে মানুষ বেশি তোমার সুখে শান্তিতে আছে সেখানে কিন্তু বেশি হবে প্রজনন হারটা। ঠিক আছে, এখানে আমরা দেখি, দেখো শহরের মানুষ কিন্তু সুখে নাই, নগরেও নাই, পাহাড় ও বনাঞ্চলেও কিন্তু মানুষজনের কি একটা স্ট্রাগল আছে। বাট গ্রামে কি, গ্রামের মানুষ কিন্তু সবচেয়ে সুখে শান্তিতে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু জন্মহারটা বেশি হয়। ঠিক আছে, সেটা কি হবে? গ্রাম এলাকাতে। আচ্ছা, তারপর এখানে দেখো যে কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণের অনুপাতকে আমরা কি বলতে পারি, সেটাই কি আমাদের দেখো আমরা কি দেখতে পাচ্ছি, মোট জনসংখ্যা আর কি মোট জমির পরিমাণ। ধরো বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 20 কোটি। ঠিক আছে, 20 কোটি। এখানে বাংলাদেশের তোমার আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে তুমি এইখানে যেটা পাবা সেটাকে আমরা কি বলি? সেটাই কি আমাদের জনসংখ্যার ঘনত্বটা। ঠিক আছে, যে আসলে পার স্কোয়ার কিলোমিটারসে কত মানুষ বসবাস করছে। ঠিক আছে, তারপর এখানে দেখো যে জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশের প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণটা কি আসলে। দেখো এখানে প্রথমত জনমিতিক ট্রানজিশনাল তত্ত্ব যেটা, এটা তোমার সিকিউর জন্য কিন্তু ভালো মতো পারতে হবে। সিকিউতে কিন্তু এটা 5 স্টার টপিক, এটা মাস্ট আসবে। আমি যে গাইডলাইন দিয়েছি সেখানে কিন্তু বলেছে তোমার কিন্তু এটা পড়তে হবে। ঠিক আছে, সো এইখানে বাংলাদেশের অবস্থানটা কিন্তু একটু উপরে যাচ্ছে আস্তে আস্তে। কেন? সে কারণটা কি দেখো তো: চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, খাদ্য ঘাটতি হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এটা কি হয়? আমাদের চিকিৎসা ব্যবস্থার যে উন্নয়নটা সেটা হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের অবস্থানটা একটু আস্তে আস্তে কি উপরে উঠছে। তারপর আসো আমরা একটু সামনে যাই। এখানে বাংলাদেশের সবচেয়ে কম বস্তি কোন এলাকায়, মানে কোন জেলায় ঘনবস্তি, মানে সবচেয়ে বস্তি বলতে কি কম ঘনবস্তি বোঝাচ্ছে এখানে, যে মানে সবচেয়ে কম মানুষ বসবাস করে কোন জায়গায়, সেটা কি হবে? অবশ্যই বান্দরবান। সবচেয়ে বেশি হবে কোথায়?
বেশি হবে সবচেয়ে বেশি কোন জেলায়, সেটা কি ঢাকা জেলায়। বিভাগ কোনটা, বিভাগও কি এই যে ঢাকা। তারপর যদি তোমার বলে সরি বিভাগও ঢাকা, মানে বেশি, সবচেয়ে কম কোন বিভাগে, সেটা হবে কি বরিশাল। ওকে, সো এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। ওকে, তারপর দেখো সামনে যাচ্ছি, জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কোনটি। এখানে আসলে আমরা দেখি অভিগমন, বসতবাড়ি তৈরি, অর্থ উপার্জন, স্কুলে যাওয়া। এটা কিন্তু অভিগমনই কিন্তু আমাদের একমাত্র এখানে জনমিতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, বাকিগুলো কিন্তু হয় না। ঠিক আছে, এগুলো একটু দেখবা। তারপর দেখো জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়। এটা কিন্তু উপস্থাপন করা হয়েছিল কত সালে, 1929 সালে। ওই টাইমটা কোন টাইম, ওই টাইমটা হচ্ছে তোমার যে যুক্তরাষ্ট্রের যে একটা অর্থনৈতিক মন্দা হয়েছিল, ডিপ্রেশন, ইকোনমিক ডিপ্রেশনটা, ইকোনমিক ডিপ্রেশন, সেই টাইমে কিন্তু মডেলটা দিয়েছিল। মডেলটা কে দিয়েছিল আসো আমরা এখন দেখি, এটাও কিন্তু এসেছে পরীক্ষাতে। জনমিতিক ট্রানজিশনাল মডেলের ব্যাখ্যাকারক কে, সেটা কে ওয়ারেন থমসন। ঠিক আছে, তিনি ওই টাইমটাতে ইকোনমিক যে ডিপ্রেশনটা ছিল 1929 সেটাকে তিনি কাটিয়ে ওঠার জন্য এই থিওরিটা দিয়েছিল। তারপর দেখেন বাংলাদেশের জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক কোনটি। এর মধ্যে দেখো খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলবায়ু, সাংস্কৃতিক প্রভাব। জনসংখ্যা বন্টনের মানে হচ্ছে তোমার জনসংখ্যা কোথায় কম হবে কোথায় বেশি হবে। এটা কেমন, ধরো পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলে তোমার অবশ্যই জনসংখ্যার হারটা কি কম থাকবে, মানুষ সেখানে থাকতে চাবে না, বা মানুষের সেখানে কি প্রজনন হারটাও কম। তারপর দেখো যেটা কি সমুদ্রের উপকূলীয়, সেখানে একটু কম হবে। কিন্তু নাতিশীতোষ্ণ এলাকা, সেখানে তোমার বৃষ্টিও কম হয়, তোমার ঝড় হয় কম, গরমও পড়ে কম, এই সমস্ত জায়গায় কিন্তু দেখবা কি সবচেয়ে বেশি হবে। সো জলবায়ুটাই কিন্তু একমাত্র নিয়ামক এখানে। তারপর দেখেন জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না। এখানে দেখি আমরা জনস্বাস্থ্য, বাসস্থান, জনশক্তি রপ্তানি, আবাসযোগ্য জমি। এটা তুমি বুঝতেই পারতেছো তাই না। তোমার দেখো জনশক্তি রপ্তানি করলে তোমার তো ভালো, আরো তোমার জনসংখ্যা যত বাড়তেছে তুমি বেশি বেশি পাঠিয়ে দিতে পারবা, এখানে বিরূপ প্রভাব পড়তেছে না। কিন্তু জনস্বাস্থ্যে কি পড়বে, বাসস্থানে পড়বে, আবাসযোগ্য জমি কিন্তু কমে যাবে। তারপর এখানে দেখো যে বান্দরবান কোন জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত। বান্দরবান দেখো এখানে নিবিড়, নাতি নিবিড়, নাতি বিরল, এটা কি অতি বিরল। তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই নিবিড়, নাতি নিবিড়, অতি বিরল এগুলো একটু ডিটেলসে পড়ে যাবে। এখন আসলে আমি এমসিকিউ এত একটা মানে টাইম স্টেজের মধ্যে আছে, সবকিছু আলোচনা করতে পারছি না। ঠিক আছে, তারপর দেখো যে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায় আসলে। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়, জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি, মোট জনসংখ্যা, জনবসতি নিবিড়তা, নারী পুরুষের অনুপাত। এটা কি হবে, জনবসতি নিবিড়তা মানে হচ্ছে কি তোমার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, হ্যাঁ ধরো একটা স্কোয়ার পার স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, পার স্কোয়ার কিলোমিটার কেমন, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে ধরো যে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার। ঠিক আছে, তো এখানে তোমার পার স্কোয়ার কিলোমিটারের মধ্যে কতজন মানুষ বসবাস করতেছে। ধরো এখানে এখানে মানুষ আসতেছে, মানুষ আসতেছে, এখানে মানুষ আছে, সো এরকম। ওকে, জনবসতি নিবিড়তা বলি এটাকে আমরা। তারপর দেখো যে উন্নয়নশীল দেশসমূহে জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি। এখানে আমরা একটা অপশনটা দেখি, উচ্চ মৃত্যুহার, তারপর দেখো উচ্চ জন্মহার, কম মৃত্যুহার। তাহলে দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধির কারণ উন্নয়নশীল দেশগুলা মানে কারা, আমরা। এখানে মৃত্যুহারও কি বেশি অবশ্যই, তারপর কি কম মৃত্যুহার এটাও হয়, কিন্তু উচ্চ জন্মহার এটা কিন্তু আসলে জনসংখ্যা বৃদ্ধির কারণটা হিসেবে মধ্যে পড়ে না। ঠিক আছে, তো তোমার অ্যান্সার হবে কি এই দুইটা। এরপর দেখো এখানে কোন এলাকার জনসংখ্যা পরিবর্তন নিম্নের কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো এখানে অপশনে কি আছে, জন্মহার, মৃত্যুহার, অভিগমন। ঠিক আছে, সো আমরা দেখতে পাই কি জন্মহারের উপর তো অবশ্যই ডিপেন্ডেন্ট হয়, মৃত্যুহারের উপরও কিন্তু ডিপেন্ডেন্ট হয়, অভিগমনের উপর অবশ্যই হয়। অন্য এলাকা থেকে যদি আসে, অন্য এলাকা থেকে যদি চলে যায়, তাহলে তো অবশ্যই তুমি এটাকে হবে। সো এই তিনটাই আমাদের অ্যান্সার হবে। তারপর দেখো এখানে যে বর্তমান বিশ্বে অভিগমনের ক্ষেত্রে যে কারণ অধিক গ্রহণযোগ্য, সেটা কি উচ্চশিক্ষা। অবশ্যই তুমি যদি এখানে ভালো মতো পড়াশোনা করতেছো, তোমাকে যদি বলা হয় যে একটা উন্নত বিশ্বে ইউএসএ তে বা হচ্ছে তোমার ইউরোপের কোনো একটা দেশে দিচ্ছি আমি তোমাকে পড়তে যাওয়ার একটা সুযোগ, তুমি কিন্তু অবশ্যই লুফে নিবা। উন্নত জীবনযাপন সেম, ওয়েস্টার্ন লাইফ, উচ্চ মজুরি অবশ্যই। তো এখানে কি এই আমাদের সবগুলো অ্যান্সারের মধ্যে পড়ে। তারপর এখানে দেখেন যে অভিগমন নির্ভর করে সরকারের নীতির উপর, নিজের চাহিদার উপর, পরিবারের সুযোগ সুবিধার উপর। এখানে দেখো আমাদের কি নিজের চাহিদার উপর আর পরিবারের কি সুযোগ সুবিধার উপর। সরকারের নীতির উপর কিন্তু এটা ডিপেন্ডেন্সি নাই, কারণ তুমি দেখতে পারবে যে মানুষজন কিন্তু বাইরে চলে যাচ্ছে, এখানে কিন্তু গভর্নমেন্ট ইন্টারভেনশন খুব বেশি নাই। তুমি একটা ভালো জব করবা, চলে যাচ্ছ, গভর্নমেন্ট ইন্টারভেনশন হতে পারে মানে স্পেসিফিক একটা দুইটা কেসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি এই দুইটা জিনিস কি নিজের সুবিধা মানে পারিবারিক যে চাহিদা, এই জিনিসপত্র বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ঘনবস্তিযুক্ত অঞ্চলের জেলাগুলো কোনগুলা, দেখো কোন জেলাগুলোতে বেশি ঘনবস্তি। এখানে দেখেন যে ঢাকা, নরসিংদী, রংপুর, অবশ্যই ঢাকা আছে মানে এটা হবে, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ এইগুলোও কিন্তু হবে।
সাতক্ষীরা, দেখো আমি তোমাকে একটু আগে বলছিলাম যে কোস্টাল এলাকা বা উপকূলীয় এলাকা, সেখানে কিন্তু মানুষজন কম থাকে অবশ্যই, তাই না? সো এটা কি হবে না, ক্যান্সার হবে কি 1 আর 2। ঠিক আছে, তারপর দেখেন, জরিনা অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে শহরে এসে পোশাক শিল্প কারখানায় চাকরি নিলেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। এতে তার অর্থনৈতিক সংকট কেটে গেল। উদ্দীপকে কোন ধরনের অভিগমন ঘটেছে এখানে? এখানে দেখো, গ্রাম থেকে শহর মানে কি, নিজে দেশের মধ্যে আছে, এটা কি হবে? অভ্যন্তরীণ অভিগমন। ঠিক আছে, তারপর দেখেন, জরিনা এই সেম উদ্দীপক উক্ত অভিগমনের প্রভাব ফেলে কিসের উপর? এই যে উক্ত যে অভিগমনটা, এটার উপর প্রভাবটা কি হইতে পারে? দেখো, জনসংখ্যার উপর অবশ্যই পড়বে, সামাজিক অবস্থার উপর পড়তে পারে, অর্থনীতির উপরও পড়তে পারে। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার কি? মোটামুটি সবগুলাই হয়। তারপর দেখেন যে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সুমি অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত ইমতিয়াজের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অস্ট্রেলিয়া পার্থে পাড়ি জমায়। এখানে কোন ধরনের অভিগমন হয়েছে? এটা তো অবশ্যই কি আন্তর্জাতিক অভিগমন, তাই না? সে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া চলে গেছে। তারপর দেখো এখানে ফেসবুকের সেম উদ্দীপক, জনাব ইমতিয়াজ যে দেশের নাগরিক সে দেশটির জনমেট্রিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় স্তরে অবস্থানের কারণ কি? তাদের অবস্থানের কারণটা হচ্ছে, দেখো, মৃত্যুহার নিচের স্তরে স্থির থাকে, তারপরে কি মৃত্যুহার কমতে থাকে, জন্মহার কমতে থাকে। এইখানে হচ্ছে আমাদের কি হবে? মৃত্যুহার নিচের স্তরে স্থির থাকে, এটা হবে অ্যান্সার। আর কি জন্মহার কমতে থাকে, সো এখানে অস্ট্রেলিয়ার আলোচনাটা আছে আমাদের বইয়ে। আর মৃত্যুহার কমতে থাকে এটা কিন্তু হয় না আসলে। ঠিক আছে, সো এখানে তোমার মানে মৃত্যুহার তো আসলে তোমার মানে ইয়া না, মানে তোমার ধরো যেটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে তোমার ধরো যেটা যে কোনো টাইমে যে কোনো রকম হতে পারে। তারপর এখানে দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মৃত্যুহার কমে আসলেও জন্মহারটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, মৃত্যুহারটা কমলেও কি জন্মহারটা বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো, উক্ত বৈশিষ্ট্য অনুযায়ী জনমিত্রিক ট্রানজিশনাল মডেলে বাংলাদেশের অবস্থান কোন স্তরে? এখানে কিন্তু বাংলাদেশের অবস্থানটা তোমার দেখতে হবে। দেখো কি আছে, 1 2 3 4। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মৃত্যুহার কমে আসলে জন্মহার বৃদ্ধি পাচ্ছে, তো এরকম সিচুয়েশন যখন থাকে, মৃত্যুহার কমে আসে এবং কি জন্মহারটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি আমাদের কি জনসংখ্যার, দেখো, বুড়া মানুষ কি বাড়তেছে। ঠিক আছে, বুড়া মানুষ কি তোমার বাড়তেছে এইভাবে। আর তোমার এখানে কি জন্মহারটা তোমার কি এখানে জন্মহারও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, মানে শিশু বাড়তেছে, তার মানে কি আমরা এখানে হবে আমাদের কোনটা? দ্বিতীয় স্তর হবে। ঠিক আছে, তারপর আসলে আমরা একটু যাই সেম উদ্দীপকে যে উক্ত পর্যায়ে অবস্থানের কারণে বাংলাদেশ আসলে কোন ধরনের দেশ? উন্নয়নশীল দেশ, এটা কি ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রি। তারপরে অর্থনৈতিক দিক থেকে অনুন্নত, মানে কি অর্থনৈতিক আমাদের ইকোনমিটা কিন্তু আন্ডার ডেভেলপড এখনো। ঠিক আছে, সো অ্যান্সার হবে কি এই দুইটা। তারপর দেখেন যে দিনজু বা লিনজু কিছু একটা নাম ছিল, এখানে লিনজু ছিল মেবি। লিনজু নেত্রকোনার একটি গ্রামীণ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সাভারের একটি গার্মেন্টসে চাকরি নিয়েছে, সেখানে সে বস্তি করেছে। এখানে কোন ধরনের অভিগমন? এটা কি সে কি পল্লী থেকে কি আসলো? সে হচ্ছে কি নগরে আসলো, সে নগর অঞ্চলে আসলো। ঠিক আছে, সো এখানে কি হবে? পল্লী থেকে নগর। ওকে, এখন কি পল্লী থেকে পল্লী না, নগর থেকে পল্লী না, নগর থেকে নগর না, সেটা কি পল্লী থেকে নগরে আসতেছে। দেখো এখানে লিনজুর অভিগমনের মানে হচ্ছে কিরকম, এটা কোন ধরনের অভিগমন? এটা কি অবশ্যই কি অভ্যন্তরীণ অভিগমন, আকর্ষণজনিত অবশ্যই। কেন? সে গ্রামের কলেজ থেকে পড়েছে, সে গ্রামের যে একটা উন্নত লাইফস্টাইল জন্য এসেছে, সেটা কি হবে? আকর্ষণজনিত। বিকর্ষণজনিত কিন্তু অবশ্যই না। অ্যান্সার কি হবে? ক। তারপর দেখেন, গৌতম দেওয়ান উচ্চশিক্ষা লাভের জন্য বান্দরবান থেকে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এখানে সে ঢাকার স্থানীয় ছেলে এবং একই বিষয়ের সহপাঠী জামাল খাদের লাখে তার সাথে সাথে খুব ভালো বন্ধুত্ব হয়, দুজনের পড়াশোনা খুব ভালো হয়। উদ্দীপক জামাল খান কোন অঞ্চলে বলে তুমি মনে করো? ঠিক আছে, এখানে দেখো, এখানে আমাদের বুঝতে হবে আসলে কোন অঞ্চলে হইতে পারে সে। দেখো জামাল খান কি, জামাল খান তো অবশ্যই কি মানে পাহাড়ি অঞ্চলের না। ঠিক আছে, কারণ কি তোমার এখানে গৌতমকে মিন করেছে কি বান্দরবান থেকে এসেছে সে। ঠিক আছে, তার মানে যে জামাল খান, ঠিক আছে, জামাল খানকে সে অবশ্যই কি, আমি দেখো আমি যদি ম্যাপটা একটু দেখাই তোমাকে। সো এই পাহাড়ি এলাকা একজনকে তোমার ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, তার মানে জামাল খান কি আমাদের কোনো সমতল টাইপ হবে। তাহলে এখানে দেখো আমাদের কি হয়েছে, নিবিড় জনবসতি অঞ্চল অঞ্চল অতি নিবিড় জনবসতি অঞ্চল, বিরল জনবসতি অঞ্চল, অতি বিরল। সো এখানে আমাদের কি হবে? অতি নিবিড় হবে। কেন? কারণ তারটা মিন করেছে কি, তারটা হচ্ছে মিন করেছে সে সমতলের মানুষ। ঠিক আছে, এই অঞ্চলটার মানুষ বা যেখানে তোমার জনসংখ্যা নর্মাল ভাবে আছে। ঠিক আছে, তার মানে কি হবে? অতি নিবিড় জনবসতি অঞ্চল। ওকে, তারপর দেখো এখানে গৌতম দেওয়ানের বাড়ি যে জনবসতি অঞ্চলের অন্তর্গত, তার পেছনের যৌক্তিক কারণটা কি? এখানে যৌক্তিক কারণটা হচ্ছে আমরা দেখতে পাই এখানে দেখো ভৌগোলিক প্রতিবন্ধকতা আছে এখানে, তারপর আছে কি অনুর্বর মৃত্তিকা, তারপর হচ্ছে কি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। তুমি যদি আমাদের পার্বত্য অঞ্চলটা দেখো একবার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সেখানে কি অবশ্যই ভৌগোলিক প্রতিবন্ধকতা আছে, অনুর্বর মৃত্তিকা আছে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আছে।
মানে এখানে কি খুবই সবকিছু টাফ খুব, তো অ্যান্সার কি এটা হবে, ঠিক আছে। সো তোমরা যারা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা অবশ্যই আমাদের বি ইউনিট কোর্সের ডিটেলসটা দেখতে পারো, কমেন্টে দিয়ে রাখবো বা ডিসক্রিপশন দিয়ে রাখবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।